4 দিনের মাথায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। উৎপত্তিস্থল তিব্বতে অন্তত 9 জনের প্রাণহানি, বাড়িঘর বিধ্বস্ত। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। কেবলই আনুষ্ঠানিকতায় পরিণত নির্বাচনী হলফনামা। ইসির নিষ্ক্রিয়তায় মিথ্যা তথ্য দিয়েও পার পেয়ে যাচ্ছেন অসৎ প্রার্থীরা। সুশাসন নিশ্চিতে ব্যবস্থা নেয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। 4 দিনের মাথায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1 মাত্রা। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পের আঘাতে তিব্বতে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব পড়ে চীন, নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশেও। নেপালে 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এদিকে এই ভূমিকম্পের প্রভাবে সকাল 7টা 5 মিনিটে বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 618 কিলোমিটার দূরে তিব্বতে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। প্রায় 1 মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন 78 জেলে সহ 90 বাংলাদেশি। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় 95 জেলেকেও। সকালে জেলে নাবিক বহনকারী জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গায় ভিড়ে। এ সময় প্রিয়জনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। এর আগে রোববার বিকেলে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমার হিরন পয়েন্টে কোস্ট গার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। একই সঙ্গে বাগেরহাট ও পটুয়াখালী কারাগারে আটক থাকা 95 জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্ট গার্ডের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করার সময় 6টি ফিশিং ভেসেলে 95 জন ভারতীয় জেলে ও নাবিক কোস্ট গার্ডের হাতে আটক হয়। অপরদিকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে FV লায়লা 2 এবং FV মেঘনা 5 নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল সহ 78 জন নাবিক ও জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। এছাড়া 12 সেপ্টেম্বর মাছ ধরা নৌকা FV কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবলে 12 বাংলাদেশি জেলেকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। এই মুহূর্তে সেখানে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ফিশিং বোট 95 জন জেলে সহ আটক করা হয়, যার ভিতরে 2টি আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এবং 4টি আটক করে বাংলাদেশ নেভি। এর পূর্বে গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশিক, সেই ফিশিং বোটটি ডুবে যায় এবং এর 12 জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায়। পরবর্তীতে গত 9 ডিসেম্বর বাংলাদেশি 2টি ফিশিং বোট যেটা লায়লা 2 এবং মেঘনা 5 ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যায় আমাদের 78 জন জেলে সহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 2টো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। এই পুরো ঘটনা ওনারা বললেন যে মোবাইলের অজুহাত দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে জায়গাটা সেটা আমাদের বাংলাদেশ সমুদ্র সীমার মধ্যেই আছে। যদি এই সীমানায় তারা বারবার অতিক্রম করে বা কী ঘটেছিল সেটা আমরা জানতে চাই। কারণ একটা বলা হচ্ছে যে ভারতীয় কোস্টগার্ড আমাদের সমুদ্র সীমায় প্রবেশ করেছে আর নাকি আমাদের জাহাজগুলো তাদের সমুদ্র সীমানায় চলে গেছে, সেটা একটু ক্লিয়ার করবেন এবং এটা ঘটলে পরবর্তীতে আপনাদের অবস্থা থাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি বলেছি আমার ব্রিফিংয়ে যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি। আমরা
পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছেন, সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। এটা এই বিষয়ে এখনো বলা যাচ্ছে না কিছু, কারণ আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন যে আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। স্যার, আপনি যখন বললেন সরকারের পক্ষ থেকে, আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এখানে আছেন, স্যারকে কিছু বলবেন আপনি এদের উদ্ধারের ব্যাপারে? আমরা শুনেছি আপনার বেশ ভূমিকা আছে, যদি কিছু আসলে জোনাল কমান্ডার মহোদয় অলরেডি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্বিক তত্ত্বাবধানের কাজ করেছে, বাট আমরা আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে, এর মধ্যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। স্যারের পুরো নামটা ভারতের কারাগার থেকে 90 বাংলাদেশির মুক্তির বিষয়ে এতক্ষণ ব্রিফ চলছিল, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর পুরোনো পল্টনের যে প্রধান সড়কটি, অর্থাৎ জিরো পয়েন্টের একটু সামনের দিকে যে প্রধান সড়কটি রয়েছে, ঠিক এই সড়কের আমার হাতের ডান পাশের যে চারতলা যে ভবনটি রয়েছে, ঠিক এই চারতলা ভবনটির একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ এই চারতলা ভবনের দ্বিতীয় তলায় মানিকগঞ্জ হাউস নামে যে ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের ঠিক দ্বিতীয় তলায় মূলত আগুন লাগার সূত্রপাত ঘটে এবং সকাল 9টার কিছুক্ষণ পরেই মূলত এই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার সূত্রপাত হয় এবং আমরা এখানে এসে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। আমাদের হাতে যেই তথ্যটুকু এসেছে, মোট এখানে এখন পর্যন্ত 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের সাথে আসার পর আমরা যতটুকু তথ্য হাতে পেয়েছি, মূলত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে দ্বিতীয় তলার যে ভবনটি রয়েছে, সেই ভবনে বেশিরভাগই হচ্ছে ল অফিস রয়েছে এবং তারপরে কিন্তু প্রথম যে তলাটি রয়েছে, সেই প্রথম তলাতে কিন্তু কম্পিউটারের এবং প্রিন্টের যে কাজ করা হয় সেই সরঞ্জামাদি কিন্তু এই ভবনগুলোতে রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলার যে ভবনটি রয়েছে, অর্থাৎ ল ফার্ম, এখানে বেশ কয়েকটি ল ফার্ম রয়েছে এবং এই ল ফার্মে থেকেই মূলত সকাল 9টার কিছুক্ষণ পরপরই কিন্তু আগুন লাগার সূত্রপাত হয় এবং সেই সঙ্গে কিন্তু এখানে যেহেতু পুরানা পল্টনের যে প্রধান যে সড়কটি রয়েছে, অর্থাৎ মূল সড়কের সাথে হওয়াতে কিন্তু এখানকার যে মূল সড়কের যান চলাচল সেটিও কিন্তু একটু ব্যাহত হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যে তথ্যটুকু পেয়েছি যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আগুন লাগার সূত্রপাত কিভাবে হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে এখানকার ল ফার্মের বেশ কয়েকজন অ্যাডভোকেট কিংবা লয়ারের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে তাদের বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু অনেক নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, যেগুলোর জন্য তারা শঙ্কা করছে যে কি অবস্থায় আছে বা কি করতে পারবে। আমরা দেখছি যে ল ফার্ম থেকে বেশ কয়েকজন ভুক্তভোগী কিন্তু বেশ কয়েকজন বের হচ্ছে এবং হাতে কিন্তু বেশ ল্যাপটপ এবং নথিপত্র নিয়ে কিন্তু তারা মূলত বের হচ্ছে। যেমনটা বলছিলাম যে দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কিন্তু ল ফার্ম রয়েছে, যার ফলে কিন্তু তারা অনেকটা শঙ্কা রয়েছে যে এই নথিপত্রগুলো কিভাবে তারা বাঁচাবে এবং সেই সঙ্গে এখন পর্যন্ত কি অবস্থা, ভিতরে অবস্থা কি, সেই বিষয়ে তারা এখন পর্যন্ত জানে না। কেননা এখন পর্যন্ত যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি, তাই ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই সঙ্গে কিন্তু যারা আমরা দেখছি যে এখানে যে বেশ কয়েকজন অ্যাডভোকেট যারা রয়েছে, তারা চেষ্টা করছে যে যেমনটা বলছিলাম যে এখানে অনেকগুলো ল ফার্ম রয়েছে, তাদের যে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের যে নথিপত্র সেগুলা রক্ষা করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে পুরানো পল্টন থেকে আগুন লাগার সবশেষ খবর।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পুরানা পল্টনে। তীব্র শীতে কাবু উত্তরের জনপদ। রংপুরে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে রংপুরে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ, কমেছে আয়। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা গিট করি কাঁপি, কাজ কাম নাই। এখন কোনো রকম আসি, আশায় যদি হয়, না হলে ঘুরি চলে যাই, বসে থাকা লাগে। হ্যাঁ, এইভাবে আমার দিনপত্র চলে না। তবে শীত ঘিরে মৌসুমি পিঠার পসরা নগর জুড়ে তৈরি করেছে ভিন্ন আমেজ। এ সময়টাতে বাড়তি আয়ে খুশি পিঠা ব্যবসায়ীরা। প্রতিদিন 1600, 1700, 2000 এরকম করে বিক্রি হয়। আল্লাহ দিলে মোটামুটি ভালো বেচা কেনা হয়। আগে ঘাটতিটা এখন আমাদের উঠতেছে। গড়ে আমার 3-4 হাজার টাকা বিক্রি হয়। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। আর জেলা প্রশাসন বলছে অসহায় শীতার্তদের সহায়তায় রয়েছে সব ধরনের প্রস্তুতি। আগামী বুধবার থেকে টেম্পারেচার কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেই হয়তো রংপুর অঞ্চলে এই দিক দিয়ে মৃদু মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ করে দিতে পারে। শীতের জন্য আমরা যে কম্বল প্রাপ্তি হয়েছে, সেই কম্বল পাওয়ার সংখ্যা হচ্ছে 33,332। শুধুমাত্র সরকারি ভাবেই না, আমরা বেসরকারিভাবেও বিভিন্নভাবে কম্বল জোগাড় করে বিভিন্ন সংস্থার মাধ্যমে কম্বল বিতরণ চলছে। চলতি সপ্তাহে রংপুর বিভাগের তাপমাত্রার পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। শেখ হাসিনার ভাগ্নি ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে তদন্ত করবে একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের সরকারের ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার সঙ্গে টিউলিপের নাম আসার পর থেকে যুক্তরাজ্যে তোলপাড় চলছে। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন 2 ব্যক্তির কাছ থেকে টিউলিপ ও তার তার বোনের 2টি ফ্ল্যাট উপহার পাওয়ার খবরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। সোমবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ। এতে লেখেন, গত কয়েক সপ্তাহে গণমাধ্যমের খবরে আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয় উঠে এসেছে, যা সঠিক নয়। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন ও মিসুরিতে 3 জন নিহত হয়েছেন। পরিস্থিতি খারাপ বিবেচনা করে বন্ধ করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যেদিকে চোখ যায় শুধুই শুভ্র তুষার। রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবকিছুই ঢেকে গেছে সাদা বরফের চাদরে। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ এক তুষার ঝড়। মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত 30টি অঙ্গরাজ্যের 6 কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদদের মতে 1 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারপাত। এরই মধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক। তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন ও মিজৌরিতে 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে 16 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এদিকে তুষার ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 3.5 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে তুষার ঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও। বাদ যায়নি পোষা কুকুরও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
চীনে শানসি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির ডাটং শহর। চমৎকার এই আয়োজনে রয়েছে 9টি প্রদেশের থিম, 31টি লণ্ঠনের সেট সহ দেশটির নানা সংস্কৃতির কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানিদের বেচা কেনাও জমে উঠেছে। আগামী 16ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চীনা নাগরিকদের ঐতিহ্যবাহী এই উৎসব। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের প্রাচীন শহর ডাটং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এর সাজসজ্জা উপভোগ করেন আগত দর্শনার্থীরা। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচাকেনাও চলে বেশ। ডাটংয়ে আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও। 45টি গুহা, 51,000-এর বেশি ভাস্কর্যের কারণে 2001 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরনো মন্দিরগুলো। চলতি বছর 1 জানুয়ারি শুরু হওয়া এই উৎসবে রয়েছে দেশটির 9টি প্রদেশের থিম, 31টি লণ্ঠনের সেট সহ আরও অনেক কিছু। 3.28 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চান্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। এই উপলক্ষে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে শুরু হয় ছুটির মৌসুম। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘরে ফেরেন চীনা নাগরিকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও। উৎপত্তিস্থলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত, অন্তত 32 জনের প্রাণহানি। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। এবং প্রায় 1 মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন 78 জেলে সহ 90 বাংলাদেশি। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। 95 ভারতীয়কে মুক্তি দিল বাংলাদেশ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।